কর্নেল চৌধুরী, আপনার কাছে প্রথমেই যেই বিষয়টায় আসবো সেটা হচ্ছে গিয়ে যে দেখুন, এই যে উত্তেজনার আবহ, বাংলাদেশে একটা উস্কানিমূলক প্ররোচনা দেওয়া হচ্ছে, সেভেন সিস্টার্সকে আলাদা করে দেবো বা ভারতকে টুকরো করব, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো বাংলাদেশে প্রত্যেক দিন এই বিষয়গুলো সামনে আসছে। তাতে করে আমাদের এখানে কিন্তু একটা উত্তেজনার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশ পিঁপড়ের মতো পিষে ফেলবো, বাংলাদেশকে এক চুটকিতে শেষ করে দেবো ইত্যাদি, এই ধরনের অনেক রকম কথা আসছে। আমি স্বপন, লড়ার ভঙ্গিমা কি হবে? লড়ার অনেক রকম ভঙ্গিমা হয়, একটা সামরিক ভঙ্গিমা হয়। আপনি যদি মনে করেন যে এটা সামরিক ভঙ্গিমায় ভারত বাংলাদেশের সঙ্গে লড়বে, আপাতত আমি এটাকে কেটে দিলাম, ক্রস নো। এবং ডিপ স্টেট চাইছে ভারতকে এই লং ড্রন একটা যদি যুদ্ধ হয় তার মধ্যে ঢুকে যেতে, এবং বাংলাদেশের মধ্যে লড়াই যেটা আপনার থামলেন, যদি আজকে ভারতের কাছে যে অত্যাধুনিক অস্ত্র আছে সেটা যদি ধরুন ইন্ডো বাংলা বর্ডার 4096 কিলো, এটাকে যদি আমি লঙ্ঘন না করি, আমি ভারতে বসেও কিন্তু বাংলাদেশ ভেঙে দিতে পারি। তো আপনি যে কথা বলছেন যে সামরিক পেশি অথবা সামরিক শক্তি কি ভারত ইউজ করবে বাংলাদেশের বিরুদ্ধে? না। পাকিস্তানের 4 দশক 5 দশক পরেও যেভাবে টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 আমরা দেখেছি, বিভিন্ন সময়ে আমরা পাকিস্তান ফোকাস অ্যাটাক করেছি, তাও সীমা উল্লঙ্ঘন করে অ্যাটাক, কিন্তু 71-এর পর সেইভাবে হয়নি। হ্যাঁ, সার্জিক্যাল স্ট্রাইক বলবেন, একটা স্পেসিফিক সেক্টরে হয়েছে, বালাকোট হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে, সেটা হচ্ছে এগেইনস্ট, মানে কার বিরুদ্ধে হয়েছে? টেররিজমের এগেইনস্টে হয়েছে। জঙ্গি সংগঠন আছে লঞ্চপ্যাড, তাদের বিরুদ্ধে হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে 71-এর পর সীমা লঙ্ঘন করে, মানে পাকিস্তান এবং ভারতের লাইন অফ কন্ট্রোল করে একটা ফুল ব্লোন যুদ্ধ, এটা হয়নি। এবং অপারেশন সিন্দুরও কিন্তু ভারতে নিজের যে সীমান্ত আছে তার মধ্যেও কিন্তু পাকিস্তানকে হাঁটু গেড়ে বসাতে পেরেছে। একদম 72 ঘন্টা পর পাকিস্তানকে, তার আসিম মনিরকে এবং পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশনকে আমাদের প্রধানমন্ত্রীর কাছে হাঁটু গেড়ে ক্ষমা প্রার্থনা করতে হয়েছে। এবং 22 মিনিট যে কম্পন দিয়েছিল ভারত পাকিস্তানকে, সেটা পুরো বিশ্ব দেখে। এটা হচ্ছে 2। তৃতীয় আমি যে পয়েন্ট বলছি, আজকে ধরুন নেপালের আমাদের কোনো বর্ডার নেই, ওখানে কোনো পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, আমরা এখনো জানি ওখান থেকে পাকিস্তান সেটা ইউজ করে অনেক জঙ্গি পাঠায়। কাল যদি নেপালের সীমান্ত ক্রস করে ভারতে এসে একটা ধরুন জঙ্গি কোনো এসে একটা নাশকতার ছক হলে, একটা বিস্ফোরক হলো, একটা বিস্ফোরণ হলো, ভুটান থেকে এলে একটা বিস্ফোরণ হলো, শ্রীলঙ্কা থেকে হলে একটা ধরুন কোনো দক্ষিণ ভারতে একটা বড় বিস্ফোরণ হলো, তাহলে আপনার কথা এবং ফার রাইট যারা বিভিন্ন এই ফেসবুক, ইনস্টাগ্রাম, খবরের কাগজ, পোর্টাল, এই যে একটা রক্তের সঙ্গে রক্ত হয়, নাই পরে নাই, which makes the entire world blind। তার মানে কি ভারত এই সমস্ত রাষ্ট্রে যদি সেখান থেকে হয় না একটা ওয়ার আর কি যুদ্ধ করবে? আপনাকে আমি জিজ্ঞেস করছি, যদি নেপালের থেকে হয়, কালকে ভুটানের দিকে একটা জঙ্গি সংগঠন আগে তো ছিল, বড় ক্যাম্প ভুটানে ছিল, যেটা ভারত ভেঙে দিয়েছে। তো সেইখান থেকে তো অনেক অ্যাটাক হয়েছে, আসামের বিভিন্ন প্রান্তে অ্যাটাক হয়েছে, উল্পাড়া করেছে। বাংলাদেশের থেকে আগে উল্পাড়া এসেছিল, এই চেতিয়া, অনুপ চেতিয়া ছিল, মানে বাংলাদেশে দীর্ঘ সময় ছিল। তারপর শেখ হাসিনা জেলবন্দি করে, পরেশ বড়ুয়া ছিল, এরা প্রত্যেকেই ছিল। তো সেই সময় যদি ভারতে সেই রাষ্ট্রগুলোর থেকে যদি কোনো জঙ্গি বিস্ফোরণ হয়, একটা জঙ্গি অ্যাটাক হয়, নাশকতার চক হয়, তাহলে কি ভারত সমস্ত এই রাষ্ট্রের সঙ্গে গিয়ে লড়াই করবে, যুদ্ধ করবে? এই প্রশ্নটা আমি রাখলাম। এর উত্তর হচ্ছে, আবার বলছি, ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন বলছে নো। এইভাবে কোন রাষ্ট্র স্ট্র্যাটেজিক্যালি অথবা জিওপলিটিক্যালি কারোর সঙ্গে এরকম কিছু হলো, আমি আমার সামরিক বাহিনী দিয়ে দিলাম, 16 মাস 17 মাসে একটা বাংলাদেশের অন্য চেহারা দেখলাম, মৌলবাদীদের হুঙ্কার, একটা ছোট গোষ্ঠী, আমি আবার বলছি বাংলাদেশে 18 কোটি, একটা ছোট গোষ্ঠী যে লোক দেখছেন লক্ষাধিক, 2 লাখ 1.5 লাখ লোক, বাংলাদেশে 18 কোটি মানুষ, এখানে 2 লাখ 1.5 লাখ 5 লাখ লোক দেখলে ঢাকা অথবা চট্টগ্রাম সিলেটের বিরাট ভিড়। এবং অ্যাডমিনিস্ট্রেশন যখন বাংলাদেশে আমরা দেখতে জঙ্গি ইউনিট হাত বন্ধ করে মুঠিয়ে পেছনে বসে আছে, এবং তারা চাইছে এই জঙ্গিরা আরো করুক, কারণ ডিপ স্টেট চাইছে, ইউনিট চাইছে না, আইএসআই চাইছে, একদমই সিআইএ চাইছে যে একটা গৃহযুদ্ধ ব্যবস্থা হোক, আনস্টেবল বাংলাদেশ। আনস্টেবল বাংলাদেশ হলে কার লাভ? সাধারণ বাংলাদেশে 18 কোটি মানুষের লাভ?
এই প্রশ্নচিহ্নগুলো একদম পরিষ্কার। একদমই ঠিক। এই জায়গা থেকে কর্নেল চৌধুরী যে প্রশ্নগুলো আপনি উত্থাপন করলেন, ঠিক এই জায়গা থেকে আমাদের পরবর্তী আলোচনায় যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে আসিম মুনির, তিনি তো স্পষ্ট বলে রেখেছেন যে ভারতকে এবারে উত্তপ্ত করার জন্য ইস্টার্ন ফ্রন্টকে ব্যবহার করা হবে, মানে বাংলাদেশকে ব্যবহার করা হবে, সোজা সাপটা কথায়। এবারে কোথাও কোথাও এই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে পাকিস্তান কি এবারে বাংলাদেশকে পরমাণু সাপ্লাই করছে ভারতের বিরুদ্ধে? সেখান থেকেই, মানে সেখানেই কি লঞ্চ প্যাড করার ভাবনা চিন্তা রয়েছে? তাহলে এর পরিণাম কি হবে? যেরকম আমেরিকা ঠিক অ্যাটাক করেছিল এই পরমাণু অ্যাসেম্বল করার যে একটা ভাবনা থেকে ইরানের ফোর্ডো পাহাড়ে, ঠিক সেই রকম ভাবেই কি একটা অ্যাটাক আবার অনিবার্য হয়ে পড়ছে? তাহলে কি পাকিস্তান বাংলাদেশের মাটিতে এই ডার্টি বমগুলোকে অ্যাসেম্বল করার চেষ্টা করছে? আমি ঠিক এই জায়গা থেকে এই প্রথম প্রশ্ন দিয়ে কর্নেল চৌধুরীর কাছে আসব। কর্নেল চৌধুরী, কিরানা হিলসের খবর সামনে আসতে কিন্তু হইচই পড়ে গিয়েছিল। আমার মনে আছে সেই সময় আমি এবং আপনি দুজনে এই লাইভ স্ট্রিম করেছিলাম স্টুডিও থেকেই, এবং এই কিরানা হিলসের বিস্তারিত বিবরণ আপনি দিয়েছিলেন। আমি ঠিক এই জায়গা থেকেই একটু জানতে চাইছি, এবার কি আসিম মুনিরের নেতৃত্বে এই ডার্টি বমস গুলো কি বা নিউক্লিয়ার অস্ত্রগুলো কি এবারে বাংলাদেশে মজুত করার ভাবনা চিন্তা চলছে, নাকি অলরেডি সেগুলো করা শুরু হয়ে গিয়েছে? আপনি কিভাবে এটা ব্যাখ্যা দেবেন? তখন প্রথমে বলি, পাকিস্তান যে রাষ্ট্র, তাকে পুরো বিশ্বে কোনো রাষ্ট্র বিশ্বাস করে না, তাকে ইউজ করে তাদের ওপর দিয়ে বন্দুক চালাবা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র স্পেসিফিক এই ট্রাম্প সরকার এই আসিম মুনিরকে দিয়ে করছে। এক, দ্বিতীয়ত আমরা জানি চোরে চোরে মাস্ততো ভাই, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজের ডার্টি বম, যেটা কিরানা হিলসে এবং এবং নূর খানে যেভাবে অ্যাটাক হয়েছিল, এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে উদ্বিগ্ন হয়েছিল, বিশেষ করে তাদের ভাইস প্রেসিডেন্ট এবং ভ্যান্স, এবং তারপরে আমরা বারবার দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এই কথা বলা যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ উনি নাকি থামিয়েছে। এটা গোটা 60 বার বলেছে, এবং একটা মিথ্যেকে যখন অনেকবার বলতে হয়, সেই মিথ্যেটা সত্যি হিসেবে এসেছিল বোরন নিয়ে। একদম। এই যখন এটা হওয়ার পর আমরা দেখেছি বিভিন্ন ভাবে ইজিপশিয়ান একটা এয়ারক্রাফট আসে বোরন নিয়ে এসেছিল, যারা এই রেডিয়েশন মাপে মার্কিন যুক্তরাষ্ট্র ডিফারেন্ট ফ্লাইট ওইখানে এসেছিল। এবং আমাদের কাছে যেসব সূত্রের খবর, এবং আমরা জানি, কারণ আমাদের সূত্রের খবর হচ্ছে হাইয়েস্ট এন্ড যারা ওখানে আছে তাদের থেকে খবর, আমরা কোনো মিডিয়া অথবা ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের খবর নিই না, আমরা গ্রাউন্ড রিয়েলিটির খবর নিই। এবং আমাদের কাছে পোক্তা সংবাদ ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের কিছু স্ট্র্যাটেজিক ওয়েপন লুকিয়ে রাখা হয়েছে। আমি স্ট্র্যাটেজিক ওয়েপন বলে ছেড়ে দিলাম। একইভাবে আমরা দেখেছি পাকিস্তানের একটা নতুন মিলিটারি ডিপ্লোম্যাসি দেখছি। হোয়াট ইজ দ্য মিলিটারি ডিপ্লোম্যাসি? প্রথমে সৌদি আরবিয়ার সঙ্গে একটা সামরিক চুক্তি করলো, এবং সেই সামরিক চুক্তি হলো যে এই দুটো রাষ্ট্রের মধ্যে যদি অন্য কোনো রাষ্ট্র এই যে কোনো রাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে অন্য রাষ্ট্র যার সঙ্গে চুক্তি হয়েছে সে এসে সেই রাষ্ট্রের জন্য প্রতিরক্ষার জন্য সাহায্য করবে। একইভাবে আমরা দেখলাম এখন একটা খসড়া তৈরি করছে বাংলাদেশ আর পাকিস্তান, যে 53 বছর আগে যে 1971 অপারেশন সার্চলাইট করে লক্ষাধিক বাংলাদেশি যারা ছিল, সাধারণ নাগরিক হিন্দু মুসলিম দুজনকে উভয় পক্ষে খুন করেছিল, রাতে ডেকে খুন করেছিল, লক্ষাধিক বাংলাদেশে নির্যাতন করেছিল। এই 53 বছর পর আবার এই সব, কারণ ইতিহাসটা এই নতুন যারা নিউ জেন জেড না জেন জি বলে এবং জেন এক্স যাই বলো, তারা ভুলে গিয়ে রেড কার্পেট দিয়েছে, এবং এটা পুরো ডিপ স্টেট করাচ্ছে। শুধু সামনে একটা পুতুল বসিয়ে রেখেছে, তার নাম জঙ্গি ইউনিট। এই যে একটা নতুন সামরিক চুক্তি বাংলাদেশ ডিফেন্স প্যাক্ট হচ্ছে পাকিস্তানে, এইটা ভারতের জন্য উদ্বেগজনক। কেন? অন্য যা ইচ্ছে দুটো রাষ্ট্রের মধ্যে করুক, তারা নিজের রাষ্ট্রগুলোকে জ্বালাক, জঙ্গিদের জন্য ইউজ করুক, মৌলবাদীদের ইউজ করুক, এটা বাংলাদেশ এবং পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। যতক্ষণ ভারতের ওপর ভারতের বিরুদ্ধে অনেক চেঁচাচ্ছে, আর তারা চেঁচায় খালি রাস্তায় রাত্রিবেলা। যারা বাংলাদেশি দর্শক দেখতেন জানেন যে আপনার বাড়ির নিচে যখন ভোর রাত্রির হয় অথবা অনেক গভীর রাত্রির হয়, তারা চেঁচায়, এবং তারা চেঁচাতেই থাকে যতক্ষণ না ঢিল মেরে তাদের তাড়ানো। সেইভাবে দুটো রাষ্ট্র এখন যে অবস্থা, পাকিস্তান তো আগেই টেররিস্তান,
বাংলাদেশ সেদিকে এগিয়ে যাচ্ছে, কারণ তার আর এক বন্ধু দেশের বলছে না আমরা এরমই হতে চাই, আমরা সিরিয়া হতে চাই। তো সেই জায়গাতে ডিফেন্স প্যাক্ট করতে তাদের নিজেদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং, নিজেদের মধ্যে মিলিটারি ট্রেনিং, নিজেদের মধ্যে আর্মস প্যাক্ট করতেই পারে। উদ্বেগজনক যেটা আপনি তুললেন যে পাকিস্তান একটা কিন্তু উজ্জ্বল রেখে দিয়েছে, পাকিস্তানের যে স্ট্র্যাটেজিক ওয়েপন্স আছে নিউক্লিয়ার, সেগুলো কি বলছে আমরা বাংলাদেশকেও আর্মড করব, বাংলাদেশকেও সশক্তিকরণ করবো থ্রু আওয়ার স্ট্র্যাটেজিক ওয়েপন। এইটা ভারতের জন্য উদ্বেগজনক। কেন? যদি আর পাকিস্তানের পেছনে কে আছে এই লিঙ্ক গুলো করতে? মার্কিন যুক্তরাষ্ট্র। এবং যখন ইরানের কথা উঠলো, স্বপন আপনি ভালো করে জানেন, এটাও আমরা করেছি ফর্দতে, যে কথা ওঠানো হলো মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প যে ইরান নাকি স্ট্র্যাটেজিক ওয়েপন তৈরি করছে, নিউক্লিয়ার ওয়েপন তৈরি করছে, তাদের নিউক্লিয়ার ফিসাল মেটেরিয়াল কোথায় কোথায় রাখা আছে, ফর্দ বলে একটা জায়গা আছে, তার সেই পাহাড়ের নিচে রাখা আছে। এবং এইটাকে প্রভোগ করে উস্কে দিয়ে ইসরায়েল কিন্তু করে দিল অ্যাটাক ইরানকে অন দিস স্পেসিফিক থিং, যে ইরান তার ফিসাইল মেটেরিয়াল ফিসাইল পয়েন্টে যাচ্ছে এবং অনেক স্ট্র্যাটেজিক ওয়েপন নিউক্লিয়ার তৈরি করার একদম একদম শেষ পর্যায়ে আছে। তো অ্যাটাক করে দিল, আমেরিকাও তার B2 বম্বার পাঠালো, সেই ফর্দ মারলো। তারপর দেখা গেল যেমন ইরাকে ডেজার্ট স্টর্ম হয়েছিল, বায়োলজিক্যাল কেমিক্যাল ওয়েপন বলে তেলটা নিতে গেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাদ্দাম হোসেনকে মারা হলো। ইট ওয়াজ এ কোল্ড ব্লাডেড মার্ডার এবং হিউম্যানিটিকে মারা হলো। ইরাককে ধ্বংস করলো কিসের জন্য? শুধু তেলের জন্য, অনলি ফর অয়েল। এবং ইরানও একটা বিরাট অংশ জায়গায় ভারতে, চীন সব জায়গায় তেল পাঠায়। তো মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ব্যবসায়িক সবচেয়ে বড় পার্টনার, পুরো ওয়ার্ল্ডের ডমিনেন্সটাই তারা তেলটা নিয়ে নিতে চায়। তো তেলের জন্য উস্কে দিল, অন্যদিকে বললো এরা নিউক্লিয়ার বোমা তৈরি করছে এবং সেই জায়গায় ইরান দিয়ে অ্যাটাক। এবার বাংলাদেশ তো শুকনো জায়গা, সারাদিকে বন্যা প্লাবিত এরিয়া, সেখানে নদ নদীর জায়গা, সেইখানে তো আর তেল নেই। তেল আছে বঙ্গোপসাগরে, যেটা ওরা নিতে চায়, তেল আছে। তখন তেল আছে সেন্ট মার্টিন আইল্যান্ডে ওরা বেস করতে, কেন? বঙ্গোপসাগরটা কন্ট্রোলে আনবে। বঙ্গোপসাগরের ওই পুরো এরিয়ার মধ্যে তেল আছে এবং শুধু তেল নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার পুরো এরিয়াটা ওরা কন্ট্রোল করবে, বিশেষ করে চায়নাকে চেকমেট করার জন্য। এবং মায়ানমারকে মোটামুটি আরাকান প্রভিন্সের ওই এরিয়াটা মার্কিন যুক্তরাষ্ট্র অটোমেটিক তার কন্ট্রোল করে দিয়েছে। এই যতগুলো জঙ্গি সংগঠন আছে তাকে যুদ্ধ সামগ্রী, অস্ত্র শস্ত্র, টাকা, খাবার দাবার। কর্নেল চৌধুরী, আমি ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই। শুধুমাত্র এই ফোর্ডোতে নিউক্লিয়ার স্টক পাইলস আছে এই সন্দেহে আমেরিকা গিয়ে সেখানে বম্বিং করেছিল। ঠিক এই জায়গা থেকে ভারত যদি কখনো এই আশঙ্কা করে যে বাংলাদেশের কোনো একটি জায়গায়, ধরুন সেন্ট মার্টিনে বা ধরুন অন্য কোনো জায়গায়, চট্টগ্রামে হোক বা কোনো জায়গায়, যদি এই আশঙ্কা করে যে সেখানে নিউক্লিয়ার স্টক পাইলস করা হচ্ছে এবং এটা ভারতের বিরুদ্ধে কাজে লাগানো হবে, এই আশঙ্কা থেকে যদি ভারত কোনো সময় অ্যাটাক করে, ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিনকে লঙ্ঘন না করে যদি সেটা করে, তাহলে এটা মানে আমেরিকাকে এটা কিভাবে এটাকে রিয়াক্ট করবে? কারণ আমেরিকাও তো সেই একই কাজ করেছিল ফোর্ডোতে, তাহলে ভারত যদি সেই কাজ করে তাহলে একই যাত্রায় পৃথক ফল কেন হবে? একদম খুব সঠিক প্রশ্ন। প্রথমত বলি স্বপন, আবার আমি বলি, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র নয়, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার অথবা ব্যবসায়িক পার্টনার। রাশিয়া ইজ আ ট্রাস্টেড ফ্রেন্ড। বন্ধু আর পার্টনার, ব্যবসায়িক পার্টনারের মধ্যে অনেক পার্থক্য আছে। তারা স্ট্র্যাটেজি নিয়ে করে অথবা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স নিয়ে করে, তারা এই কথাটা আমার বুঝতে পারবে কে বন্ধু আর কে হচ্ছে তার ব্যবসায়িক পার্টনার, নট আ বন্ধু। বাংলাদেশ কিন্তু আজ অব্দি আমাদের সেই তকমা এখনো হারায়নি। বাংলাদেশ আমাদের একটা লম্বা যে 53-54 বছর যে সৌহার্দ্য ছিল, একটা আমাদের বন্ধুত্ব যে রিলেশনশিপ ছিল, সেটা আজও। তবে আপনি যেটা বললেন, যদি তারা পাকিস্তানের সঙ্গে যেহেতু হাত মিলিয়েছে, এখন সরকারটা অন্তর্বর্তী সরকারে জঙ্গিদের সরকার হয়ে গেছে, মৌলবাদীদের সরকার হয়ে গেছে, এটা যদি ক্যারি অন করে পরে লং টাইম, তাহলে তো পুরো ডিস্টারবেন্স হবে বাংলাদেশে। এবং পাকিস্তান যদি সেই ধরুন এই ডার্টি বমগুলো বাংলাদেশে রাখতে চায় টু চেকমেট ভারতকে চেকমেট করার জন্য, আপনার প্রশ্ন ভারতকে আক্রমণ করবে না যতক্ষণ না তারা সেই পর্যায়ে, একটা থ্রেশহোল্ড আছে,
প্রত্যেকটা জিনিস একটা থ্রেশহোল্ড, এই থ্রেশহোল্ড যতক্ষণ ক্রস না করবে, নিউক্লিয়ার থ্রেশহোল্ড, সেখানে দেখুন নিউক্লিয়ার, আমরা তো জানি কোথায় পাকিস্তানের কোথায় কি রাখা আছে। পাকিস্তান ইজ এ নিউক্লিয়ার স্টেট, কিন্তু ভারত যে নিউক্লিয়ার স্টেট, ভারত এই এত ইরেসপন্সিবল কথাটা বারবার ঢাকঢোল পিটিয়ে বলে না। পাকিস্তান বলে, নর্থ কোরিয়া বলে, হ্যাঁ। এবং অন্যান্য কিছু রাষ্ট্র বলে, ভারত, রুশ এই কথাগুলো বারবার বলে না। এইভাবে যে ব্ল্যাকমেলিং বিশ্বের স্বতন্ত্র রাষ্ট্রকে, ভারত এটা বিশ্বাস করে না। ভারত, আবার বলছি, ভারত প্রগতি, উন্নয়ন, শান্তির প্রতীক, একদম। এগুলোতে বিশ্বাস করেন। ভারত বন্ধুত্বের প্রতি, ভারত বন্ধুত্বের করে, এবং দেখুন দীর্ঘ এত দশক রাশিয়া এবং ভারত কিন্তু একসঙ্গে আছে এবং আগামী দিনেও থাকবে। আমেরিকার ওপর, মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর স্ট্র্যাটেজিক পার্টনার হলেও ইদানিং কাল আমরা দেখছি 2-2.5 বছর সেই জায়গাটাও কিন্তু একটা লম্বা ফাটল হয়েছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। যদি পাকিস্তান রাখে, ভারতকে চেকমেট করতে চায়, ভারতকে চেকমেট কি করবে, যে বাংলাদেশ তো আর নিজে নিউক্লিয়ার কান্ট্রি না, ওখানে লুকিয়ে রাখা হয় অথবা তাদের আর্মড করা হয় টু চেকমেট ইন্ডিয়া।